সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন সৈয়দ নুরুল ইসলাম। আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি সরাসরি যে আলোচনায় যেতে চাই বাজেট নিয়ে, যে আমরা একটা বাজেট, একটা অর্থ বছর পার করছি, আরেকটি নতুন অর্থ বছর আমরা যোগ দিব। সেই জায়গা থেকে এই যে অর্থ বছর আমরা পার করছি, তার যদি আপনি প্রভাব প্রতিক্রিয়া আপনি কি দেখতে পেলেন, সেটা নিয়ে একটু আলোচনাটা শুরু করেন। আপনি দেখেন এইবার গভর্নমেন্ট এক্সপেক্ট করছে 7% প্লাস জিডিপি, এবং ওয়ার্ল্ড ব্যাংক তার সাথে দ্বিমত পোষণ করা সত্ত্বেও বলছে 6.8% প্লাস করবে। এটা ঐতিহাসিক ঘটনা হবে। এবং আপনি যদি বলেন যে এবারে অর্থ বছর আমরা কেমন পার করেছি, এবারে অর্থ বছরে অনেক ইন্ডিকেটরস গত অর্থ বছর চেয়ে ভালো না। যেমন রেভিনিউ যে টার্গেট আমরা করেছিলাম সেই টার্গেট আমরা অ্যাচিভ করতে পারছি না। তারপর আমাদের রেমিটেন্স, ফরেন রেমিটেন্সেস ডাউনওয়ার্ড। আমাদের প্রাইভেট ইনভেস্টমেন্ট, যেটা অর্থনীতির জন্য সবচেয়ে বড় জায়গা, সেটাও আমরা খুব দৃশ্যমান উন্নয়ন করতে পারি নাই। কিন্তু কম্পেয়ার টু গত বছর খারাপ করিনি, অর্থাৎ তার পেছনে যায়নি। আমরা প্লাস করতে পারি নাই, পেছনে যায়নি। সবচেয়ে দুইটা বড় ইন্ডিকেটর ভালো কাজ করছে, সেটা হচ্ছে আমাদের এক্সপোর্ট, যেটা আমাদের অর্থনীতির জন্য চালিকা শক্তি, সেটা আমরা খুব ভালো করছি। ওভার 10% গ্রোথ নিয়ে আমরা আগাচ্ছি। প্রাইভেট ইনভেস্টমেন্ট কম হলেও কিছুটা গুড ইন্ডিকেটরস আছে। আপনি দেখেন আমাদের অর্থনীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে যে জিডিপির অনুপাতে ইনভেস্টমেন্টটা হচ্ছে না। আমরা দীর্ঘদিন ধরে প্রাইভেট ইনভেস্টমেন্ট জিডিপির রেশিওতে 22% উপর যেতে পারছি না। আমাদেরকে যদি 7% সাস্টেনেবল গ্রোথের দিকে জিডিপিতে নিয়ে যেতে হয় আগামী 5 বছর 10 বছর, আমাদেরকে আসলে প্রাইভেট ইনভেস্টমেন্ট জিডিপি রেশিওতে 30% নিয়ে যেতে হবে, 20 to 30% নিয়ে যেতে হবে। এই জায়গায় আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবার অর্থনীতিও সেই চ্যালেঞ্জ তার দৃশ্যমান, তার আগের অর্থনীতিও সেই বিশেষ দৃশ্যমান, আগামী বছর অর্থনীতিও সেটা কিন্তু আমাদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। অন্যান্য যেসব ইন্ডিকেটরস গুলো নিয়ে ওয়ার্ল্ড ব্যাংকের আমি একটা রেটিং দেখলাম, অ্যানালাইসিস দেখলাম, সেখানে তারা বলেছে যে অর্থনীতির যে 12টা সূচক, তার মধ্যে 10টা সূচকই গত বছর চেয়ে ভালো করেনি। দুটা মাত্র সূচক আমরা ভালো করেছি, একটা হচ্ছে আমাদের এক্সপোর্ট, আরটা হচ্ছে আমাদের প্রাইভেট ইনভেস্টমেন্ট রেশিও একটু মুভ করেছে। কিন্তু আমি বলবো যে এখানে আমাদের সন্তোষজনক গতি, হ্যাঁ সন্তোষজনক বলবো না, একটু মুভ করেছে। সন্তোষজনক আমি তখন বলবো যখন সেটা 26-28 এর ক্রস করবে। এই জায়গায় আমাদের আসলে কাজ করতে হবে। এই জায়গায় কাজ করতে হলে যে কাজগুলো করতে হবে, সেটা হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল লিমিটেশনগুলো যত দ্রুততার সাথে আমাদের অবকাঠামো উন্নয়ন করার কথা ছিল, সেই দ্রুততার সাথে আমরা কাজ করতে পারি না। সরকারের প্রচুর আগ্রহ আছে, রাষ্ট্রযন্ত্র প্রচুর চেষ্টা করছে, কিন্তু কেন জানি হয়ে উঠছে না। আপনি যদি দেখেন যে বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন যেটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে 4 লেন করার কথা স্বপ্ন দেখেছি আমরা 20 বছর আগে, সেটা এখনো শেষ করতে পারি না। এখন বলা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে হবে। আপনি দেখেন আমরা একটা মধ্য আয়ের দেশে যদি আমাদের যেতে হয়, আমরা কিন্তু এখন নিম্ন মধ্য আয়ের দেশে। আমাদের এখন এক্সটার্নাল ট্রেড, অর্থাৎ ইম্পোর্ট এবং এক্সপোর্ট হচ্ছে আমাদের রাফলি, ইম্পোর্ট যদি আমরা বলি $40 বিলিয়ন, এক্সপোর্ট যদি $35 বিলিয়ন, তাহলে $75 বিলিয়ন এর ইম্পোর্ট এবং এক্সপোর্ট আমরা হ্যান্ডেল করি। তার 80% কিন্তু ঢাকা চট্টগ্রাম রোড দিয়ে হয়, কারণ চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আমাদের অর্থনীতি। তাহলে আমরা যদি মধ্য আয়ের দেশে যেতে হয়, তাহলে আমাদেরকে এক্সপোর্ট টার্গেট করতে হবে $50 বিলিয়ন, আর ইম্পোর্ট টার্গেট হবে $60 বিলিয়ন। দ্যাট মিনস $110 বিলিয়ন এর আমাদের এক্সটার্নাল ট্রেড হবে। দ্যাট মিনস পুরো এক্সটার্নাল ট্রেডটাই কিন্তু আমাদের ডাবল হয়ে যাবে। ডাবল হয়ে যাওয়া মানে মুভমেন্ট ডাবল হয়ে যাবে। তাহলে বর্তমান যে ঢাকা চট্টগ্রামের রোডে যে লাইফ লাইন, আমাদের অর্থনীতির যে লাইফ লাইন, সেখানে আমরা $55 বিলিয়ন এক্সপোর্ট হ্যান্ডেল করতে পারছি না। 12 ঘন্টা লাগছে আপনাকে চট্টগ্রাম যেতে। তাহলে $150 বিলিয়ন যখন আমরা হ্যান্ডেল করব, তখন কি হবে? তখন কিন্তু 4 লেনও কাজ করবে না। এই যে আমাদের দূরদর্শিতার অভাব, যে কাজ করার কথা ছিল 20 বছর, সেই কাজ আমরা এখন শেষ করতে পারি নাই। এবং যে কাজ আমরা করবো আগামী বছর বা আগামী 5 বছর, সেটা কতদিনে শেষ করতে পারবো কখন? তাহলে অর্থনীতির যে অগ্রযাত্রা, তার সাথে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে না। স্বপ্ন কিন্তু দেখা হচ্ছে। আপনি দেখেন মাননীয় প্রধানমন্ত্রী দক্ষিণবঙ্গকে নিয়ে স্বপ্ন দেখেছেন, উনি পদ্মা ব্রিজ করছেন, রাজনীতিবিদরা স্বপ্ন দেখেন, হ্যাঁ স্বপ্ন দেখেন, কিন্তু বাস্তবায়নটা হয় আসলে আমাদের এক্সিকিউটরদের, অর্থাৎ আমলাদের। আমরা মনে হয়, আমার কাছে মনে হয় যেন যত গালি আমরা রাজনীতিবিদদেরকে দেই না কেন, আমার কাছে মনে হয় এই শ্লথ গতির উন্নয়ন কর্মকাণ্ডের জন্য অনেক বেশি দায়ী হচ্ছে আমাদের আমলাতন্ত্র। এবং সেখান থেকে বেরিয়ে আসতে না পারলে যত ভালো বাজেট আপনি দেন না কেন, আপনি কিন্তু ভালো বাজেট, আপনি দেখেন এবারের বাজেটের সবচেয়ে বড় খারাপ দিক হচ্ছে শেষ পর্যায়ে আসার পরও আমাদের এডিবি ইমপ্লিমেন্টেশন রেট কিন্তু 50% ক্রস করতে পারে নাই। আপনি যদি 90,000 বা 92,000 কোটি টাকার এডিবি থ্রো করলেন যা থেকে গত 6 মাস পরে, সেটা ইমপ্লিমেন্ট করলেন 50%। এন্ড অফ দ্য ডে আপনার তো এডিবি ইমপ্লিমেন্টেশনের 40,000 কোটি টাকা, 40,000 কোটি টাকার
বার্ষিক উন্নয়ন কর্মসূচি দিয়ে আপনি কোনো দেশকে খুব বড় দূর এগিয়ে নিতে পারবেন না। দেখেন রাজনীতিবিদরা কিন্তু স্বপ্ন দেখেছেন 90,000 কোটি টাকার মানে একটা আমাদের এডিপি দিয়েছেন, মানে আকারটা বেশ বড়ই ছিল। হ্যাঁ, এবং তার অর্থ সংস্থানের জন্য ব্যবস্থা করেছেন। আপনি দেখেন আজকে যখন থেকে আমার কাছে মনে হয় 52%, আগামী এক মাসে মানে দৃশ্যমান অদৃশ্যমান হয়ে সেটাকে হয়তো আপনি 80% নিয়ে যাবেন। কত আর গতি বাড়াবেন আর কতটা, গতি হ্যাঁ, শেষ মুহূর্তে কাজ করতে গিয়ে আসলে কাজ হয় না, কাজ হয় না। টাকা খরচ হয়। এই জায়গায় যে আমাদের উন্নতি হচ্ছে না, অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট যখন আমরা এক্সিকিউট করতে পারি না, তখন রাস্তা কোত্থেকে হবে, বিদ্যুৎ কোত্থেকে আসবে? কারণ এগুলো তো সব আপনি এডিবিতে ছিল। বিদ্যুতের কথাটা বললেন, সেই জন্যই আমি যেতে চাই যে আপনি অবকাঠামোতে আছেন এবং বিদ্যুৎ নিয়ে কথা বলেন। আমি আমাদের জ্বালানি নিরাপত্তা নিয়েও কথা বলতে চাই, যে বিদ্যুৎ, গ্যাস এগুলো তো আপনাদেরকে অবশ্যই আমাদেরকে এফেক্ট করবে, right? সেই জায়গাতেই নিশ্চয়তা দরকার আছে, নাহলে আপনি অবশ্যই। কিভাবে আপনার মানে শিল্প এবং ব্যবসা আসলে যে কোনো ইনভেস্টমেন্ট আমি একটু গ্যাস বিদ্যুতের কথা, কারণ এগুলো তো একদম প্রাথমিক জ্বালানি, এবং সেইটা না হলে আপনি শিল্প প্রসার করবেন কিভাবে? নতুন নতুন অর্থনৈতিক অঞ্চল করা হচ্ছে, লাভ নেই যদি আপনি বিদ্যুৎ এবং গ্যাসের নিশ্চয়তা না পান, সরবরাহ না পান, যোগান না পান। এবং আমদানি নির্ভর জ্বালানি দিয়ে তো আপনি কতটা আন্তর্জাতিক বাজারে নিজেকে প্রতিযোগিতায় রাখতে পারবেন? হ্যাঁ, রাইটলি পয়েন্টেড করেছেন। দেখেন একটা শিল্পায়নের জন্য একটা জাতিকে মূল শর্ত হচ্ছে আসলে এনার্জিকে আপনাকে সেফটি নেটের মধ্যে নিয়ে আসতে হবে। আগামী 10 বছর পর কি হবে? একটা ইন্ডাস্ট্রি যখন আমরা ইনভেস্ট করি, আগে কিন্তু আমরা ইনভেস্ট করছিলাম 5 কোটি, 10 কোটি, 50 কোটি পর্যন্ত। এখন কিন্তু আমরা ইনভেস্টমেন্ট কিন্তু এখন 100 কোটিও না, এখন 500 কোটি প্লাস ইনভেস্টমেন্ট হচ্ছে। অর্থাৎ এখন আর ছোটখাটো ইনভেস্টমেন্ট না, লার্জ ইনভেস্টমেন্ট। একটা লার্জ ইনভেস্টমেন্ট আমরা যখন করি, আমরা কিন্তু এটার টেনিউর মিনিমাম 20 ইয়ার্স ধরি। অর্থাৎ 20 ইয়ার্স আমার সমস্ত কিছু ঠিকঠাক থাকলে এই প্রজেক্টটা আমার কাছে পেব্যাক হবে। কিন্তু 20 ইয়ার্সের জন্য যদি আপনি জ্বালানি নিরাপত্তার ব্যবস্থা করতে না পারেন, সরকারি মুখপাত্ররা বলছেন বাংলাদেশে মাটির নিচে গ্যাস নেই। আমি মেনে নিলাম, পৃথিবীতে অনেক দেশ আছে ন্যাচারাল গ্যাস ছাড়াও তারা উন্নতি করেছে, কিন্তু যেহেতু ন্যায় আপনি বলে দিচ্ছেন, জানছেন, তার জন্য আগামী 5 বছরে কি করা হবে? আমরা এলএনজির কথা শুনছি অনেক দিন ধরে, কিন্তু এলএনজির প্রজেক্টগুলো কিন্তু এখনো দৃশ্যমান না। দেখেন আমাদের মতো দেশে এলএনজি অর্থাৎ এলএনজি টার্মিনাল আমরা করার কথা ছিল আরো 5-6 বছর আগে, সেই কাজটা আমরা করতে পারিনি। চট্টগ্রামের কথা যদি বলেন, চট্টগ্রামে গ্যাসও নেই, বিদ্যুৎ নেই। বাংলাদেশের শিল্পায়নের জন্য কৌশলগত কারণে, ভৌগোলিক অবস্থানগত কারণে চট্টগ্রামের চেয়ে উন্নত কোনো জায়গা নেই। ফার্স্ট হচ্ছে চট্টগ্রাম ইজ এ পোর্ট সিটি, ইন এন্ড আউটের জন্য চট্টগ্রামে এখনো প্রচুর জমি খালি আছে। আপনি যদি ঢাকার চট্টগ্রাম রোডে আপনি যদি যান, আপনি মিরেশ্বরাটাকে যদি আপনি পয়েন্ট আউট করেন, রাস্তার বাম পাশে আপনি চট্টগ্রাম শহর পর্যন্ত, সীতাকুণ্ড হয়ে বারবকুণ্ড হয়ে চট্টগ্রাম শহর পর্যন্ত প্রচুর ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, এটা পুরোটাই খালি পড়ে আছে। আপনি দেখবেন বেসরকারীকরণের গুলো খালি পড়ে আছে, কিছুটা বেসরকারীকরণের নামে বিক্রি করা হয়েছে, তারা সে গরু ছাগল এর চাষ করছে, ওখানে ধানের চাষ করছে, শিল্প করা হয়নি। আপনি যদি সরকার যদি শুধু চট্টগ্রামের দিকে যদি নজর দিতেন গ্যাস এবং বিদ্যুতের জন্য, তাহলে চট্টগ্রামের একটা বিরাট শিল্প অঞ্চল কিন্তু ন্যাশনাল ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারতো। আমি মিরসরাই থেকে চট্টগ্রাম শহরের কথা বলছি, রাস্তার বাম পাশে পুরোটাই শিল্পনগরী। 80% ইন্ডাস্ট্রি ইজ ক্লোজ অনলি বিকজ অফ দ্য গ্যাস এবং বিদ্যুৎ। তাহলে দক্ষিণাঞ্চলকে আপনি উন্নত করার চিন্তা করছেন, খুব ভালো কথা। উত্তরবঙ্গকে উন্নত করার চিন্তা করছেন, খুব ভালো কথা। কিন্তু আপনার রেডিমেড ইনফ্রাস্ট্রাকচার যেখানে আছে, অর্থাৎ গ্যাসের লাইন আছে, বিদ্যুতের লাইন আছে, মাটি জমি আছে, তিনটাই কিন্তু আছে। জমিটা আছে, বিদ্যুতের লাইনে বিদ্যুৎ নেই, গ্যাসের লাইনে গ্যাস নেই, তাহলে এই জমিটা অনাবাদী রয়ে গেল। অর্থাৎ এটাকে আমি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে পারি নাই। তাহলে সেখানে আমি গ্যাস এবং বিদ্যুতের ব্যবস্থা করে এই জমিটাকে ইউটিলাইজ করব, নাকি যেখানে গ্যাসের লাইন নেই, বিদ্যুতের লাইন নেই, জমি আছে, সেখানে গ্যাসের লাইন টানার জন্য অর্থ ব্যয় করব? অর্থাৎ কোন কাজটা কখন করতে হবে সেটা মনে হয় আমাদের রাষ্ট্রযন্ত্রের নীতি নির্ধারকরা ঠিক মতো করছেন না। রাউজান বিদ্যুৎ কেন্দ্র করা হলো, তারপরে হচ্ছে শিকলবাহা আছে, পানি বিদ্যুতের কথা বাদ দিতে হবে। বিদ্যুৎ কেন্দ্র করার পরও সেখান থেকে বিদ্যুৎ মানে না, কারণ রাউজান বিদ্যুৎ কেন্দ্র করা হয়েছে গ্যাস বেসড। চিটাগং এর নিজস্ব কোনো গ্যাস নেই, গ্যাসটা সিলেট বা কুমিল্লা থেকে যেতে হবে, বাকেরাবাদ থেকে যেতে হবে। আমরা অনেক চেষ্টা করার পরেও কিন্তু চট্টগ্রাম ঢাকার যে ন্যাশনাল গ্রিডে এটা বুস্টার বসাতে পারে নাই। সিলেট থেকে গ্যাস লাইনটা কিন্তু ঢাকায় চলে আসছে, চট্টগ্রামে যাওয়ার জন্য যে একটা কানেক্টিভিটি থাকার দরকার, সেই কাজটা আমরা করতে পারিনি। আপনি দেখেন শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্র কিন্তু ডিজেল চালিত বিদ্যুৎ কেন্দ্র, সেখানেও কিন্তু গ্যাস নেই। আমাদের এখন সার কারখানার জন্য প্রচুর গ্যাস দিতে হয়। সার কারখানার কি ইম্প্যাক্ট সেটা নিয়ে ভাবার, আপনি মনে করেন আপনি কাফকুর কথা যদি বলি, কাফকুতে যে সারের উৎপাদন হয় সেই সারটা কিন্তু আমরা পাই না। অর্থাৎ বিনামূল্যে গ্যাস দিয়ে কাফকুকে বাঁচিয়ে রেখেছে, কার স্বার্থে বাঁচিয়ে রেখেছে আমি জানি না। রেডিমেড বেজা, অর্থাৎ রেডিমেড যে অর্থনৈতিক অঞ্চল চট্টগ্রাম, সেখানে আপনি এখনো কিছু করলেন না। আপনি এখন কুষ্টিয়াতে গিয়ে, রংপুরে গিয়ে, দিনাজপুরে গিয়ে ইজেড করা হচ্ছে, এগুলো করার দরকার আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানাই, উনি একটা ভীষণ থ্রো করেছেন। অর্থাৎ উনি
বলেছেন আপনারা যেখানে সেখানে ইন্ডাস্ট্রি করবেন না, আপনাদের ইন্ডাস্ট্রি করার জন্য আমি জমির ব্যবস্থা করছি। উনি কিন্তু স্বপ্ন দেখছেন, কিন্তু এই স্বপ্নগুলোকে বাস্তবায়ন করার জন্য যে আরো অন্যান্য যে কাজগুলো করতে হবে, যেমন আপনাকে 20,000 মেগাওয়াট বিদ্যুতে নিয়ে যেতে হবে। আপনি 20,000 মেগাওয়াট বিদ্যুতে নিয়ে যেতে পারেন না, কারণ লার্জ পাওয়ার প্ল্যান্টগুলো এখনো খুব বেশি দৃশ্যমান না। আপনি দেখেন আমাদের যে গত 15 দিনের যে স্ট্রাইকের কারণে আমাদের বিদ্যুৎ প্ল্যান্টগুলো প্রায় ডিজেলের কারণে বন্ধ হয়ে গেছে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তাই আমি মনে করি যে একটা সাস্টেইনেবল অর্থনীতি, অর্থাৎ আমরা যে বাজেটের কথা বলছি, এই বছর আমরা রাজনৈতিক স্থিতিশীলতা পেয়েছি, আগামী বছরও হয়তো আমরা ভালো একটা রাজনৈতিক অবস্থায় পাবো। আমি বিরোধী দলের যে মুভমেন্ট দেখছি, সেই মুভমেন্টের তারাও হয়তো অনুধাবন করেছেন যে না, বাংলাদেশকে বাঁচাতে হলে আমাদেরকে আগের মতো ধ্বংসাত্মক রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। সবকিছু ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনার বিদ্যুৎ এবং গ্যাসের যে অল্টারনেটিভ সোর্সের ব্যবস্থা আমি করি নাই। আপনি দেখেন আমাদের মাটির নিচে গ্যাস নেই, সেটা আমি মেনে নিলাম, কিন্তু মাটির নিচে যাদের গ্যাস নেই তারা কি বাংলাদেশ শিল্পায়ন থেকে দূরে আছে? ভারত কি শিল্পায়ন থেকে দূরে আছে? তাদের তো মাটির নিচে গ্যাস নেই। চায়নাতে মাটির নিচে গ্যাস নেই। জাপানে বলতে গেলে কিছুই নেই। আপনি থাইল্যান্ডের কথা বলেন, পৃথিবীর অনেক অনেক শিল্পোন্ন দেশ মাটির নিচে গ্যাস দিয়ে কিন্তু তারা শিল্পায়ন করেনি। অল্টারনেটিভ সোর্স করতে হবে। আমি যেটা বলবো যে বাংলাদেশকে আগামী একটা অর্থ বছরের কথা আমি ভাবছি না, আমি বলছি আগামী 10টা অর্থ বছরের কথা যদি হবে, সাস্টেইনেবল গ্রোথ যদি আপনি, আমি এই জায়গাতে আসবো। আগামী অর্থ বছরের কথা ভাবছেন, কিন্তু ভাবতে হবে পাশাপাশি যে নতুন যে পঞ্চবার্ষিক পরিকল্পনা হয়েছে তাকে ঘিরে আমাদের শিল্প সম্ভাবনা এবং শিল্পভিত্তিক অর্থনীতি, কৃষি থেকে আমরা কৃষি শিল্প একটা মিশ্র অবস্থায় আছে। নতুন যে পঞ্চবার্ষিক পরিকল্পনা, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হলো, সেটা নিয়ে আপনার প্রত্যাশা? হ্যাঁ, দেখেন যে আমাদের অর্থ বছরগুলো আসলে পঞ্চবার্ষিক পরিকল্পনার একটা পার্ট বলতে পারেন। বিগার অর্থে হচ্ছে পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা হচ্ছে 5 বছরের একটা বাজেট, সেটাকে প্রতি বছরে ওটার উপর ভিত্তি করে কিন্তু বাজেট পরিণত হয়। সেজন্যই পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনেক সুন্দর সুন্দর কথা লেখা আছে, আমি দেখেছি। সেখানে কিন্তু একটা মানব সম্পদ উন্নয়নের উপর একটা এমফাসাইজ করা হয়েছে। আমরা কিন্তু গত 5 বছর আগে ছোট ছোট ইন্ডাস্ট্রির কথা ভাবতাম, এবং ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলো চালানোর জন্য একটা মিনিমাম লেভেলের জনশক্তি দিয়ে চলে। ইভেন আমি আমার কোয়ালিটির কথা যদি বলি, আমরা এখন লার্জ ইন্ডাস্ট্রির কথা ভাবছি। লার্জ ইন্ডাস্ট্রি চালাতে হলে কিন্তু আমার কাছে টাকা আছে, আমি মেশিন কিনলাম, জমি কিনলাম, বিল্ডিং করলাম, সরকার গ্যাসের ব্যবস্থা করলো, বিদ্যুতের ব্যবস্থা করলো, ম্যানেজমেন্টের লোক নেই, তখন কিন্তু ইন্ডাস্ট্রি কিন্তু মুখ থুবড়ে পড়বে। এখানেও কিন্তু আমাদের এখন আমরা যেমন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নিয়ে যে যতটুকু বড় বড় কথা বলছি, যত সময় ব্যয় করছি, আমরা গ্যাস বিদ্যুতের কথা যত লাউডলি বলছি, আমাদের জনশক্তির কথা, সম্পদের কথা কিন্তু লাউডলি বলছি না। ওয়ার্ল্ড ব্যাংক বলেছে বাংলাদেশের আগামী দিনের জন্য একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে কোয়ালিটি প্রোডাক্ট বানানো। কোয়ালিটি প্রোডাক্ট বানাতে হলে কিন্তু কোয়ালিটি মানুষ লাগবে। এই কোয়ালিটি মানুষের দিকে আমাদের নজর দিতে হবে। পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমি কিছু কিছু জায়গায় দেখেছি যে ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের জন্য বেশ কিছু কথা বলা হয়েছে, সেগুলো কিন্তু দৃশ্যমান না। আপনি দেখেন সরকারি উদ্যোগে ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের জন্য তেমন কোনো দৃশ্যমান প্রজেক্ট আমরা দেখছি না। প্রাইভেট সেক্টরেও কিন্তু আমি যদি বলি, আমরাও তেমন কিছু করছি না। আপনি দেখেন বিদেশের অফিসগুলোতে যখন যাই, আমি একটা অফিসে দেখি একটা বড় একটা রুম স্কুলের ক্লাসের মতো করে বরাদ্দ করা আছে। আমি জিজ্ঞেস করছিলাম কেন? তারা ইন্টারনাল যে মনে করেন 100 জন কর্মচারী আছে, তাদের ওখানে ওরা পালা করে এখানে ট্রেনিং এর ব্যবস্থা করে, আউটসোর্সিং করে রিসোর্সগুলোকে, তাদের ইনহাউস ট্রেনিং করে। আপনি ঢাকা শহরের আপনি ম্যাক্সিমাম অফিস যান, আমাদের অফিসগুলোতে যান, বসার জায়গা নেই, ট্রেনিং এর কথা তো দূরের কথা, এক কোথাও নেই। তাহলে এই জায়গাটাই কিন্তু আমরা করি নাই। তাহলে আমাদেরকে কিন্তু যখন একটা অফিস করব, তখন আমার কিন্তু একটা ট্রেনিং এর জন্য একটা ছোট্ট রুম বরাদ্দ করতে হবে। আমার 100-150 জন যে ছেলে মেয়ে আমার এখানে কাজ করে, আমি যদি আউটসোর্সিং করে যদি বিভিন্ন যদি এক্সপার্টকে দিয়ে তাদেরকে যদি ট্রেনিং এ, তাহলে আমার ডেভেলপমেন্ট হবে। এই জায়গায় আমাদেরকে অনেক বেশি কাজ করতে হবে। বিদ্যুতের জন্য যেমন আমাদের কাজ করতে হবে, তেমনি পাশাপাশি আমাদের এই বিদ্যুৎ চালিত যন্ত্রগুলোকে চালানোর জন্য যে মানুষের প্রয়োজন আছে, সেই মানুষটা বিহাইন্ড দ্য মেশিন কিন্তু ম্যান, এই মানুষটা কিন্তু আমরা তৈরি করি না। আপনি দেখেন আমাদের কিন্তু মিড এন্ড আপার মিড ম্যানেজমেন্ট কিন্তু আমরা কিন্তু এখন বিদেশিদের উপর অনেক বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে। হ্যাঁ, আমাদের পাশের দেশ ভারত থেকে আমরা আইটিতে কোনো আমাদের তেমন কোনো লোকজন নেই। বলতে গেলে আইটি ইন্ডাস্ট্রি আমাদের বলতে গেলে পুরোটাই নিয়ন্ত্রণ করছে আপনি বিদেশিরা। আপনি বাংলাদেশ ব্যাংকের যে স্ক্যাম হওয়ার পর, আমি কটুক সত্য কটুক মিথ্যা জানি না, সেখানে নাকি বলতে গেলে আইটি যে সাপোর্টটা পুরোটাই হচ্ছে বিদেশি নির্ভর। যেমন ফ্লাইওভার এটা অনেকে বিতর্কিত বলছে, অনেক ওদের প্রয়োজন নেই। আমি বলছি এটাতে মিশ্র মতবাদ আছে। যারা হয়তো ভাবছেন আজকের প্রয়োজন নেই, আরেকজন বলছেন এটা 10 বছর পরের জন্য করা হয়েছে। এগুলো নিয়ে কথা আছে, কিন্তু আমি ওভারঅল যে বলছি যে পুরো জাতিটাই হচ্ছে আসলে রিঅ্যাক্টিভ। আজকে ট্রাফিক জ্যাম হয়েছে, তার উপর একটা ফ্লাইওভার করে দাও, মনে হয় যেন আজকের প্রয়োজনটা মিটে গেল। কিন্তু 10 বছর পর 20 বছর পরেই এটা কোথায়? আমি এই জায়গায় একটু যোগ করতে চাই, জনশক্তি নিয়ে তো বলেনি, নতুন বাজার খোঁজার ক্ষেত্রে বাংলাদেশ কতটা কাজ করে? এখানেও আমরা অনেক বেশি পিছিয়ে আছি।
আছে। আপনি দেখেন আমি গত সপ্তাহে ইউরোপের ইংল্যান্ডে ছিলাম বেশ কিছুদিন, দুবাইতে ছিলাম আমার ব্যবসায়িক কারণে। আপনি দেখেন দুবাইতে স্পেশালি ফর দ্য মিডল ইস্ট মার্কেটটা কিন্তু বিশাল একটা মার্কেট এবং এটা আফ্রিকা কভার করছে পুরো মিডল ইস্টে। সেখানে কিন্তু আমাদের যে অ্যাগ্রো প্রসেস প্রোডাক্টগুলো যাচ্ছে কিন্তু এখনো দৃশ্যমান না। আমরা লোয়ার এন্ডে আছি। আমাদের টার্গেট হচ্ছে আমাদের লোকজন যারা চাকরি করছে তাদের জন্য। হ্যাঁ, কিন্তু একজন ইন্ডিয়ান কোম্পানি যদি বিস্কিট বানিয়ে যদি আরাবিয়ানদেরকে খাওয়াতে পারে, আমি কেন সেই চ্যালেঞ্জটা নিচ্ছি না? হ্যাঁ, আমি সেজন্য মনে করি যে সেখানে মার্কেট প্রমোট করার জন্য সরকারের উদ্যোগ তো নাই বলা যায়, প্রাইভেট উদ্যোগও খুব বেশি নাই। আমরা আমাদের মানে যেমন এমিরেটসে আমাদের, ইউনাইটেড এমিরেটসে আমাদের, আরব এমিরেটসে আমাদের 10 থেকে 15 লক্ষ লোক কাজ করে। আমার টার্গেট হচ্ছে 10 থেকে 15 লক্ষ লোকের জন্য এখান থেকে মুড়ি পাঠানো। আই এম বিট সারপ্রাইজ টু সি বাংলাদেশ থেকে মুড়ি যায়। এক কন্টেইনার মুড়ির দাম হচ্ছে 3 টন মুড়ি ধরে $1200 হচ্ছে ফ্রেট, বা 50 সেন্টের উপর ফ্রেট পড়ে। এই মুড়ি বিক্রি করার জন্য আমরা অস্থির হয়ে যাচ্ছি ওখানে। আর ওখানে যে ভালো পণ্য ইন্ডিয়ানরা যেসব প্রোডাক্টগুলো বিক্রি করছে, ইরানিরা যেসব প্রোডাক্টগুলো বিক্রি করছে, ইভেন ফিলিপিন্সের আমি প্রোডাক্ট দেখেছি, সেই প্রোডাক্টগুলো কিন্তু আমরা মাথা কামাচ্ছি না। মানে আমি যে কথা বলার চেষ্টা করছি যে শুধু নতুন বাজার কিন্তু শুধু আমেরিকা এবং ইউরোপ না। আপনি গার্মেন্টসের কথা যদি আপনি বলেন, বাংলাদেশের জন্য আগামী দিনের জন্য সবচেয়ে বড় বাজার হচ্ছে চায়নাতে। আচ্ছা, এবং সেখানে কিন্তু আমরা এখনো যাইনি। ইন্ডিয়া আমাদের জন্য অনেক বড় বাজার, যদিও বা বলা হচ্ছে ইন্ডিয়াতে আমরা ভালো করছি না কারণ ইন্ডিয়ান ব্যবসায়ীদের সাথে আমরা ম্যাচ করতে পারছি না, তারা চায় না আমাদের প্রোডাক্ট যাওয়ার জন্য। বাট বাজার এমন একটা জিনিস, সেখানে কারো চাওয়া আর অচাওয়ার উপর ডিপেন্ড করে না, বাজার কিন্তু ডিপেন্ড করে বাজারের উপর, অর্থাৎ গুড প্রোডাক্ট এট দ্য গুড প্রাইস। হ্যাঁ, এটাও একটা দেখেন, সবগুলো আলোচনায় আমরা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে, কারণ একটা সাস্টেইনেবল গ্রোথের জন্য একটা দেশের জন্য এগুলো সবকিছুর প্রয়োজন, একসাথে করতে হবে। ব্যাংকিং খাত নিয়ে আমাদের গত 5-6 বছরে যেসব ঘটনা, আমরা মনে করি যে ব্যাংকিং খাতে যে ম্যানেজমেন্টের দুর্বলতা অনেক বেশি। সেখানে সর্বোপরি বাংলাদেশ ব্যাংকের স্ক্যাম, সবকিছু মিলে আমার কাছে মনে হয় যেন অর্থনীতির আকার যখন বড় হচ্ছে, ব্যাংকিং খাতের অপারেশন বড় হচ্ছে, অ্যাক্টিভিটিস বাড়ছে, সেই তুলনায় এগেইন আমার যে ম্যান পাওয়ারের কথা বলেন আপনি, যে ব্যাংকিং খাতে মানে করেন সংস্কার করবেন, সংস্কারের মূল লক্ষ্য হচ্ছে এটাকে এফিশিয়েন্ট করা। এফিশিয়েন্ট কিন্তু ব্যাংকের কোনো নিজস্ব হাত নেই, পা নেই। কোন আপনি যদি এটা কম্পিউটারাইজ করেন, কম্পিউটার বা সফটওয়্যারের নিজস্ব কোনো হাত পা নেই, হাত পা কিন্তু আমরাই যদি এফিশিয়েন্ট না হই, তাহলে কিন্তু কোনো সংস্কারে কাজ করবে না। এন্ড অফ দ্য ডে আবার ঘুরে ফিরে একটা কথা আসছে, সবকিছুর আয়োজন করলেন, এই আয়োজন থেকে যারা চালাবে, চালানোর জন্য যে দক্ষ জনশক্তির প্রয়োজন, সেখানে যদি আপনি হাত দিতে না পারেন, বিদেশ থেকে লোক এনে তো একটা জাতিকে সাস্টেইনেবল গ্রোথের দিকে নিয়ে যেতে পারবেন না। ইমিডিয়েট গ্রোথ করা যাবে। আজকে হয়তো আপনি মনে করেন যে ব্যাংকিং সেক্টরের সংস্কার করলেন, এখানে আমরা এইভাবে ডিভাইসগুলো করব, এইভাবে সিস্টেম করব, সেগুলো চালানোর জন্য ইন্ডিয়া থেকে বা পৃথিবীর অন্যান্য দেশ থেকে আমরা লোকজন এনে চালাবো। এটা হয়তো একদিন দুদিন হতে পারে, এটা দিনের পর দিন হতে পারে না। আপনি দেখেন, আমরা কিন্তু বাংলাদেশের সফটওয়্যার মার্কেটের কথা যদি আপনি বলেন, যে সংস্কারের জন্য কিন্তু আজকাল সফটওয়্যার ইজ অ্যান ইস্যু। আপনি সফটওয়্যারের কথা যদি বলেন, মোস্ট অফ দ্য সফটওয়্যার উই হ্যাভ টু ডিপেন্ড অন দ্য, আমি কোনো স্পেসিফিক দেশের কথা বলবো না, বাইরের দেশের উপর। আমরা কিন্তু সফটওয়্যার নিয়ে, আমরা তথ্য প্রযুক্তি নিয়ে অনেক কথা বলছি, কিন্তু বাংলাদেশে কিন্তু এখনো 10% কন্ট্রিবিউট আমরা করতে পারিনি যে সফটওয়্যার ডেভেলপমেন্টে। এই কাজগুলো করার জন্য যে দক্ষ জনশক্তির প্রয়োজন আছে, সেই কাজটা আমরা করতে পারিনি। কমানো, তারপর হচ্ছে ঋণ দেওয়ার যে পদ্ধতি, সেগুলো, এবং অনেক ব্যাংক নাকি নিজেও ভালো অবস্থা নাই। আপনি দেখেন যে এগেইন আমি যে কথা বলছি, যেমন সুদের হার কমিয়েছে, আমি কিন্তু সুদের হার কমানোর পক্ষে, কিন্তু আমি এটাকে একমাত্র উপজীব্য মনে করি না। সুদের হার কমালেই যে বাংলাদেশের অর্থনীতি বা ব্যবসা বাণিজ্য একেবারে হই হই করে বড় হবে, আই ডোন্ট বিলিভ ইট। আমরা 16-17-18% ইন্টারেস্টে ব্যবসা নিয়ে আর লোন নিয়েও কিন্তু আমরা ব্যবসাকে সাস্টেইন করেছি। লোন দেওয়ার যে প্রক্রিয়া, সেটা কিন্তু একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। আপনার সিস্টেমটা কিন্তু, সিস্টেমের কিন্তু হাত পা নেই, সিস্টেমের হাত পা কিন্তু মানুষ। আমি বারবার একটা কথা বলার চেষ্টা করি, এই জায়গায় আমাদেরকে অনেক বেশি কাজ করতে হবে। অনেক ব্যাংক এবং মনে করেন এখন নতুন নতুন সফটওয়্যার ইমপ্লিমেন্ট করেছে, সফটওয়্যারগুলো কিন্তু মনিটর করার জন্য যে যদি সঠিক মানুষ না থাকে, সেই সফটওয়্যার কিন্তু ব্যাকফায়ার করবে, এবং সেটা করছে বাংলাদেশ ব্যাংক, আমরা দেখতে পাচ্ছি। পুঁজিবাজার নিয়ে, হ্যাঁ, পুঁজিবাজারে আসলে আমার খুব ভালো ধারণা নেই। আমি আসলে পুঁজিবাজারটাই বুঝি না। বাংলাদেশের পুঁজিবাজার সম্পর্কে আমার যে ধারণা, যে সেখানে এখনো বাংলাদেশের ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করে যেসব কোম্পানিগুলো, তাদের পদাচারণ খুব বেশি না। ওখানে দেখবেন যে আপনি ফেইল কোম্পানি, আমাকে অবাক লাগে, আমি নাম বলবো না, আমি বেশ কয়েকটা কোম্পানিকে চিনি, তারা অলমোস্ট ফেইল, বাট পুঁজিবাজারে তারা খুব অ্যাক্টিভ, এই কোম্পানিগুলো অ্যাক্টিভ। এই জিনিসটা আমি বুঝি না, এটা কিভাবে কাজ করে, সত্যিকার অর্থে আমি বুঝি না। আমি যদি আঞ্চলিক ব্যবসা বাণিজ্যের কথা বলি, এই অঞ্চলে, সেই ক্ষেত্রে বাংলাদেশ কতটা
বাংলাদেশের সামনে কিন্তু আঞ্চলিক অর্থাৎ ভৌগোলিক অবস্থানগত ভৌগোলিক, কারণে ভৌগোলিক অবস্থানগত কারণে কিন্তু বাংলাদেশের দিকে সবাই তাকিয়েছে, আমরা তাকিয়ে নাই। আপনি দেখেন নিজেই তাকিয়ে নেই। বাংলাদেশের 16 কোটি মানুষ আর 8 কোটি হচ্ছে সেভেন সিস্টারের মানুষ, 24 কোটি মানুষের যে বাজার, সেই বাজার যখন গ্রো করে মানুষের হাতে যখন টাকা, যেমন আমাদের এখন পার ক্যাপিটাল ইনকাম এখন প্রায় $1400 উপর, আমরা এক্সপেক্ট করছি $2000 চলে যাব, তাহলে বাজারের সাইজ কিন্তু বড় হচ্ছে এবং এই বাজারটা কিন্তু আমাদের জন্য বিশ্বের অনেকের জন্য খুব লুক্রেটিভ। আজকে বড় বড় কোম্পানিগুলো কিন্তু বাংলাদেশে আসতে চাচ্ছে কি জন্য? 16 কোটি মানুষ প্লাস 8 কোটি মানুষকে কেন্দ্র করে এই 24 কোটি মানুষের এই বাজারটাকে আমরা যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি, তাহলে আমি মনে করি বাংলাদেশের সামনে একটা বিরাট অর্থনীতি অপেক্ষা করছে। আপনি দেখেন অর্থনীতির মূল চালিকা শক্তিই কিন্তু বাজার, এবং বাজার যখন বড় হয়, বাজার বড় হলে 1 কোটি মানুষের বাজার $5000 পার ক্যাপিটাল ইনকাম হলে কত, আর 24 কোটি মানুষের $2000 পার ক্যাপিটাল ইনকাম হলে কত হয়? তাহলে আমাদের যে বিশাল একটা জনগোষ্ঠী আছে, এই ভোক্তা যখন ভোক্তা হিসেবে বাজারে আবির্ভূত হয় তখন কিন্তু ডিমান্ড ক্রিয়েট হয়, ডিমান্ড যখন ক্রিয়েট হয় তখন প্রোডাকশন বাড়ে, প্রোডাকশন যখন বাড়ে তখন কর্মসংস্থান বাড়ে, পণ্যের মান বাড়ে এবং পণ্যের দাম কমে। আপনি যখন হাই প্রোডাক্টিভিটিতে পণ্যের মান বাড়ে এবং পণ্যের দাম বাড়ে, সাথে সাথে কিন্তু যত প্রোডাকশন হাউস বাড়বে তত কর্মসংস্থানের ব্যবস্থা হবে। কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ার অর্থ হচ্ছে যারা কর্মজীবী মানুষ যারা আসবে তাদের এফিসিয়েন্সি ডেভেলপ হবে, একটার সাথে একটা কিন্তু ইন্টারলিঙ্ক, একদম যুক্ত। তাই আমি মনে করি যে 24 কোটি বা 25 কোটি মানুষের, আমি কিন্তু এখন 16 কোটি মানুষ বলি না, আমরা 24 কোটি মানুষের এই বাজারকে সত্যিকার অর্থে বাজারে রূপান্তর করতে হলে আমাদেরকে কিন্তু আরো অনেক বেশি এফেক্টিভ করতে হবে। অনেকে বলে যে বিদেশি বিনিয়োগ, আমি মনে করি বিদেশি বিনিয়োগ বিদেশি বিনিয়োগ সেকেন্ডারি ইস্যু। বিদেশি বিনিয়োগ নিয়ে কথা কম বলাই ভালো, কারণ বিদেশিরা তখন বিনিয়োগ করতে আসবে তখন সে তার পুঁজির নিরাপত্তা পাবে এবং পুঁজি ব্যাক করবে। আপনি যখন বিদেশিরা 5 বছরের জন্য এসে সুদের মূল্য আসলে চলে যেতে পারে, আর আমরা যখন ইনভেস্ট করি আমি কিন্তু 100 বছরের জন্য ইনভেস্ট করি, নট 100 বছর, আপনি তো যাওয়ার কোথায় যাবেন? 100 বছর না, আমি প্রজন্মের পর প্রজন্মের জন্য ইনভেস্ট করি। তাই যত বেশি ফ্যাসিলিটিস, পরম্পরায় থেকে যাবেন। হ্যাঁ, আমি মনে করি যে বিদেশি বিনিয়োগ উৎসাহিত করার জন্য যত হাত ডাক করা হচ্ছে সেই দিকে না গিয়ে আমরা দেশীয় বিনিয়োগগুলোকে কিভাবে আরো স্থানীয় বিনিয়োগ করা যায়, কারণ যে দেশ স্থানীয় বিনিয়োগকে সাস্টেইন করতে পারে নাই সেই দেশ কিন্তু খুব বেশি দূর আগাতে পারে। আপনি দেখেন আজকে ভারতের কথা যদি বলেন, ভারত কিন্তু বিদেশি বিনিয়োগকে এনকারেজ করা শুরু করেছে গত 5 বছর ধরে। তারা আগে বিদেশিদেরকে বলেছে, ওকে ইফ ইউ ওয়ান্ট টু কাম টু মাই হোম, নিজেদের মেরুদণ্ড ঠিক রেখেছে, তুমি আমাদের দেশে তুমি আসতে পারো, আমার এটা কোম্পানির সাথে জয়েন্ট ভিত্তিটা ঠিক রাখতে হবে। ওরা যখন গাড়ি বানালো, ইংল্যান্ডের ফোর্ডকে বলে আমার সাথে জয়েন্ট ভেঞ্চার করো, টয়োটাকে তারা একক লাইসেন্স দেয় নাই, ইভেন কোকাকোলাকে তারা একক লাইসেন্স দেয় নাই, তারা লোকাল কোম্পানিগুলোর সাথে জয়েন্ট ভেঞ্চার করেছে 59-41-এ। এখন কিন্তু তারা যখন নিজেদের সক্ষমতার জায়গা যখন তৈরি করেছে, এখন বিদেশি কোম্পানিগুলোকে বলছে ওকে মাই ডোর ইজ ওপেন। স্থানীয় বিনিয়োগের মাধ্যমে নিজেদের ভিতটা তৈরি করতে হবে, এটার কোনো বিকল্প নেই, কারণ স্থানীয় বিনিয়োগ যতক্ষণ না পর্যন্ত শক্ত হবে, বড় হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বিদেশি বিনিয়োগকেও আকৃষ্ট করা যাবে, বিদেশি বিনিয়োগ তখন নিজে থেকে আসবে। আমি বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করার পক্ষে না, আমি মনে করি বিদেশি বিনিয়োগটা ফার্স্ট প্রায়োরিটি থাকবে না। তার মানে হচ্ছে আমাদের আগামী বাজেট বা পঞ্চবার্ষিক পরিকল্পনার বিষয় হচ্ছে স্থানীয় একটি বজায়যোগ্য বিনিয়োগ, যেটাকে আমরা সাস্টেইনেবল ইনভেস্টমেন্ট আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।